দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তেল আবিবে ইসরায়েলি সেনা দপ্তরে ভয়ঙ্কর ড্রোন হামলা। এদিকে লেবাননের আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা, নিহত 6 ইসরায়েলি সেনা। যোদ্ধাদের হামলায় পঙ্গু ইসরায়েলের প্রধান বন্দর নগরী। এদিকে ট্রাম্পের সমর্থনে পশ্চিম তীর দখলের ডাক দিল ইসরায়েল। গণহত্যা সত্ত্বেও ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র দেবে আমেরিকা। সর্বশেষে জানিয়ে দেব ফিলিস্তিনিদের গণহত্যা ইসরায়েলের একটি পরিকল্পিত প্রকল্প, বলছে জাতিসংঘ। এবার তেল আবিবে ইসরায়েলি সেনা দপ্তরে ভয়াবহ ড্রোন হামলা। তেল আবিবে ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির দাবি, বুধবার তেল আবিবের প্রাণকেন্দ্রে তারা এই হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয় বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তবে এই হামলায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা সে বিষয়ে হিজবুল্লাহ জানায়নি এখনো। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া 2টি ড্রোন ও 40টি প্রজেক্টরে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া তেল আবিবের কোন কোন এলাকা লক্ষ্য করে এসব ড্রোন ও প্রজেক্টর ছড়া হয়েছিল সে বিষয়ে সুনির্দিষ্ট করে এখনও তথ্য জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের কিরিয়ার সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। কিরিয়ার সামরিক ঘাঁটি ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্মীদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। সেই সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমান বাহিনীর যুদ্ধ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের কার্যালয়ও সেখানে রয়েছে। লেবাননের আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা, নিহত 6 ইসরায়েলি সেনা। দক্ষিণ লেবাননের দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এর অংশ হিসেবে দেশটির আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে সেনারা। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। ভয়ঙ্কর সম্মুখ যুদ্ধে নিহত হয় 6 দখলদার সেনা। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে, হিজবুল্লাহর সাথে সংঘর্ষে 6 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সীমান্ত ঘেঁষা এলাকায় তীব্র সংঘর্ষের মধ্যে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবাননে আরও অভ্যন্তরীণ গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে এমন প্রতিরোধের মুখে তাদের কমই পড়তে হয়েছে। তবে এতে তারা থামছে না। সীমান্তের ওপারের গ্রামগুলোতে দ্বিতীয় ধাপের অভিযান চলছে। তারা দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান আরও সম্প্রসারিত করেছে। নিহত সেনা সবাই গেলিন ব্রিগেডের 51তম ব্যাটালিয়নের দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গোষ্ঠীটির নতুন আস্থানার দিকে অগ্রসর হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এর অর্থ হচ্ছে দক্ষিণ লেবাননের নতুন এলাকা ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়তে যাচ্ছে। তথ্যমতে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থলযুদ্ধের দ্বিতীয় ধাপের যে সূচনা করেছে তাতে যোগ দিয়েছে 36তম ডিভিশন। হিজবুল্লাহর দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হচ্ছে তারা। 36তম ডিভিশন একটি সাজোয়া ডিভিশন এবং এটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম। ডিভিশনের সংযুক্ত আছে গোলানি ব্রিগেড, প্যাট্রিয়ট ব্রিগেড এবং 188তম সাজোয়া ব্রিগেড সহ যুদ্ধের কৌশলীরা। তারা ইতিমধ্যে দক্ষিণ লেবাননের নতুন অপারেশনে জড়িত। যোদ্ধাদের হামলায় পঙ্গু ইসরায়েলের প্রধান বন্দর নগরী। ইসরায়েলের একের পর এক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির কথা না জানালেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধান বন্দর নগরী হাইফার মেয়র ইয়োনা ইরব। বুধবার ইরানের গণমাধ্যম পাসটোডের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ব্যাপক হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে হাইফার মেয়র। তিনি বলেছেন, হামলার কারণে হাইফার বিরাট অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। মেয়র বলেছেন, হিজবুল্লাহর হামলার কারণে হাইফার স্বাভাবিক জীবন স্থগিত হয়ে পড়েছে। সেখানকার সবকিছু থেমে গেছে, রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ হয়ে গেছে। শহরটি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ায় পুরো ইসরায়েলে এর প্রভাব পড়বে। ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আল-মাইনের বরাতে পাসটোডে জানিয়েছে, অধিকৃত অঞ্চলের গভীরে ইসরায়েলি হামলা বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহর ড্রোনগুলো এখন তাদের কাছে ট্রাম্প কার্ড পরিণত হয়েছে। আমলাই আরও বলেছেন, গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি 4 গুণ বেড়েছে। তাছাড়া এই সময় গোষ্ঠীটির আক্রমণ আরও গভীর হয়ে পড়েছে। ইসরায়েলের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই মনি বলেছেন, দখলকৃত অঞ্চল একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। এসব এলাকায় ইহুদি বসতিতে বারবার সাইরেন বাজছে, যা ইসরায়েলের স্বাভাবিক জীবন অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এবার ট্রাম্পের সমর্থনে পশ্চিম তীর দখলের ডাক দিল ইসরায়েল।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেত প্রথমবারের মতো ফিলিস্তিনের অধ্যুষিত পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের দখলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি ইসরায়েলের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম CNN এক প্রতিবেদনে সব তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজেলেস পশ্চিম তীর দখলকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে তার বিভাগের প্রতি নির্দেশনা দিয়েছেন। তার আশা, ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপে পূর্ণ সমর্থন প্রদান করবে। সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যতায় জেরজাল বলেছেন, ট্রাম্পের জয় ইসরায়েলকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। তার মতে, পশ্চিম তীর পুরোপুরি দখল নিলে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা বিলীন হয়ে যাবে এবং এতে ইসরায়েল দেশটির নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়াও ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশার গত মে মাসে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নিতে পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনা করেছিলেন। প্রসঙ্গত, এই প্রস্তাব এমন একটি সময় এসেছে যখন ইসরায়েল 1967 সাল থেকে পশ্চিম তীরের বড় একটি অংশ দখল করে রেখেছে এবং সেখানে বসতি স্থাপন অব্যাহত রেখেছে। 90-এর দশকে কিছু শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েল বসতি স্থাপন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে সেগুলো বাস্তবায়িত হয়নি। এদিকে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে পশ্চিম তীরকে নিজেদের স্বাধীন রাষ্ট্র ভিত্তি হিসেবে দেখতে চেয়েছে, কিন্তু ইসরায়েলের এই নতুন পদক্ষেপ তাদের সেই স্বপ্নের উপর আরও একটি বড় আঘাত হতে পারে। গণহত্যা সত্ত্বেও ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র দেবে আমেরিকা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার সত্ত্বেও দখলদার এই শক্তিকে প্রাণঘাতী অস্ত্র এবং সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রাখবে আমেরিকা। ইহুদিবাদীদের আগ্রাসনে এ পর্যন্ত গাজা অত্যন্ত 43,700 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলকে অস্ত্রের চালান পাঠাতে বন্ধ করবে না এবং পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেনেস্তা প্যাটন বলেছেন, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার নীতির প্রশ্নে এ পর্যন্ত কোনো পরিবর্তন করার ঘোষণা দেননি। বুধবার বিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ডে ত্রাণ সাহায্য বাড়াবে বলে তেল আবিবে ওয়াশিংটনের 30 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। গত 13 অক্টোবর বাইডেন প্রশাসন বলেছিল, এই 30 দিনের মধ্যে গাজায় হত্যাযজ্ঞ না কমালে মার্কিন আইন অনুযায়ী ওয়াশিংটন কাজ করতে বাধ্য হবে। মার্কিন আইনে বলা হয়েছে, যেসব দেশ ত্রাণ বিতরণে বাধা দেবে সেসব দেশকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করা যাবে না। ইসরায়েল তথাকথিত এই সময়সীমা অপেক্ষা করে চলেছে। সময়সীমা শেষের কাছাকাছি যাওয়া সত্ত্বেও আমেরিকা ইসরায়েলের প্রাণঘাতী সহায়তা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে। বিশ্লেষকরা বলেছেন, আমেরিকার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে গাজার প্রকৃতপক্ষে মানবতা প্রতিফলিত হয়েছে। আমেরিকা ও পশ্চিম দেশগুলো মানবতা এবং মানবাধিকারের কথা বললেও তারা ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিন জনগণকে বাঁচানোর জন্য কার্যত কিছু করেনি এবং তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে দফায় দফায় অস্ত্র ও সামরিক সহায়তা দিচ্ছে। ফিলিস্তিনিদের গণহত্যা ইসরায়েলের একটি পরিকল্পিত প্রকল্প। শহীদদের অধিকাংশই নারী ও শিশু। ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক গাজা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর গণহত্যামূলক অপরাধ এবং এর ক্ষতিগ্রস্তদের প্রতি বিশ্বকে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকো আলবানিস ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মাধ্যমে ফিলিস্তিনিদের গণহত্যা সম্পর্কে গাজার একজন ফিলিস্তিন ডাক্তারের গল্পের প্রতিক্রিয়া হিসেবে সামাজিক নেটওয়ার্কে দেওয়া বার্তা প্রকাশ করে লিখেছেন, আসুন এই গল্পগুলোর একটি গল্প হয়ে যাক। গণহত্যার শিকারদের আমরা কখনোই ভুলে যাব না। পাস্টুডে অনুসারে মার্কিন বিষয়ক জাতিসংঘের ভারপ্রাপ্ত ডেপুটি মহাসচিব জয়েস জেসন নিরাপত্তা পরিষদের সভায় ঘোষণা করেছিলেন যে ইসরায়েলের হত্যার শিকারদের মধ্যে 70% নারী ও শিশু। অন্যদিকে সুইডিশ প্রতিবেশী এবং মানবাধিকার কর্মী গেট ন্যাথ গাজা হত্যায় ফিলিস্তিনিদের হত্যায় কিছু সরকারের অংশগ্রহণের প্রতিবাদ করে একটি ভিডিও প্রকাশ করেছেন। ইহুদিবাদী ইসরায়েলকে জ্বালানি সরবরাহের মাধ্যমে গাজায় গণহত্যা চালানোর কাজে সহযোগিতা দেওয়ার জন্য সবার উচিত দেশে দেশে তুরস্ক এবং আজারবাইজান দূতাবাসগুলোর সামনে প্রতিবাদ সমাবেশ করা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপমহাসচিব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের জোর দিয়ে বলেছেন যে ইহুদিবাদী হামলার তীব্রতার কারণে গাজা এখন কোনো নিরাপত্তা স্থান নেই। এই অঞ্চলের অবস্থা সংকটজনক এবং সেখানে দুর্ভিক্ষের ঝুঁকি বিরাজ করছে। এদিকে জাতিসংঘে ফিলিস্তিনিদের প্রতিনিধি রিয়াদ মনসুর নিরাপত্তা পরিষদ গাজার দুর্ভিক্ষ সংকটের বিষয়ে অবস্থান নিতে বলেছেন। মনসুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, আসুন চিন্তা করা যাক, ইসরায়েল জাতিগত নির্বল এবং ঔপনিবেশিক লক্ষ্য এগিয়ে নেওয়ার জন্য একটি যুদ্ধ পদ্ধতি হিসেবে দুর্ভিক্ষ প্রয়োগ করেছে।
ইউনাইটেড নেশন রিসিভ অ্যান্ড সোর্স এজেন্সি ফর ফিলিস্তিন উদ্বাস্ত প্রধান কর্মকর্তা সুইডিশ নেটওয়ার্কের মতো গাজা উপত্যকায় প্রবেশের জন্য সাহায্যের পরিমাণ গত কয়েক মাসে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ইউএনডব্লিউ এর এক কর্মকর্তা এই প্রসঙ্গে বলেছেন, শিশুরা প্রাণ হারাচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এখনকার মানুষদের সবকিছুই দরকার।